আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের টপিক হচ্ছে আমাদের শেয়ার মার্কেটের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছুটা আলোচনা করা হবে। খুব অল্প সময়ের আলোচনা হবে। আর এই আলোচনার মধ্যে কোনো সেল বায়ের ডিরেকশন বা কোনো সাজেশন দেওয়া হবে না বা সিগন্যাল দেওয়া হবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে বিগত 3-4 দিন যাবৎ মার্কেটের অবস্থা প্রায় নিচের দিকে ফল হচ্ছে। তো এইটার যে মেইন কারণ বা কি কি কারণ হতে পারে বা কেন এমন ফল হচ্ছে, এটা একটু যদি আমরা আলোচনা করি, তাহলে প্রথমত আমি আলোচনা করব যে বর্তমান বিশ্বের অবস্থা নিয়ে। আমরা যদি একটু দেখতে পাই তাহলে দেখব যে ইউএসএতে হচ্ছে বা আমেরিকায় আহ, আমেরিকায় বর্তমানে ইনফ্লেশন রেট প্রায় 9.1%, যেটা হচ্ছে বিগত যে রেকর্ড, ওই রেকর্ডগুলোর থেকে মোটামুটি তুলনামূলক কিছুটা বেশি, বা 9.1% বা 9.1% হচ্ছে অন্যান্য ইনফ্লেশন অন্যান্য দেশের থেকে খুব বেশি একটা। এখন এই রেটটা এমন হওয়ার কারণে অন্যান্য দেশে সেটার ইম্প্যাক্টটা কেন পড়বে। তো একটা সহজ হিসাব হচ্ছে, যখন ইনফ্লেশনটা বেড়ে যায় ইকোনমিতে, যখন ইনফ্লেশনটা বেড়ে যায়, তো মানুষের পারচেসিং পাওয়ারটা কমে যায়। মানুষ হচ্ছে কিনতে কম কিনতে পারে। কারণ কি, ইনফ্লেশন বাড়ার মেইন যে মিনিং বা মানে হচ্ছে, সেটা হচ্ছে যে আমি 1 টাকার জিনিস 2 টাকা দিয়ে কিনবো বা 2 টাকার জিনিস 4 টাকা দিয়ে কিনবো। এটা হচ্ছে ইনফ্লেশন বাড়ার মানে। পণ্যের দাম বেড়ে যাবে। তো পণ্যের দাম যখন বেড়ে যাবে, মানুষের হচ্ছে বেতন বাড়বে না, কিন্তু পণ্যের দাম বাড়বে। তো যার ইনকাম 10 টাকা ছিল, সে 10 টাকা দিয়ে দেখা যায় তো যে 10 টাকা দিয়ে 10 বার একটা জিনিস কিনতে পারতো। তো এখন সেই দামটা দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে সে হচ্ছে 5 বার কিনতে পারবে, পারচেসিং পাওয়ার কমে যাবে। এখন পারচেসিং পাওয়ার কমে গেলে প্রোডাকশনের যে ব্যাপারটা, প্রোডাকশনের মধ্যে একটা ডিক্রিজ বা প্রোডাকশন কমে যাবে, ওভারঅল প্রোডাকশনটা কমে যাবে। তো প্রোডাকশন কমে গেলে বিজনেসের দুটো কারণে প্রোডাকশন কমবে। এক হচ্ছে ডিমান্ড কমে যাবে, ডিমান্ডের মধ্যে ডিমান্ড থাকবে কিন্তু হচ্ছে পারচেসিং পাওয়ার কম থাকার কারণে তাদের হচ্ছে প্রোডাকশনটা কমে যাবে। আর দ্বিতীয়ত প্রোডাকশন প্রাইসটা বেড়ে যাবে, প্রোডাকশন প্রাইস বেড়ে যাবে, যেহেতু ইনফ্লেশনের কারণে সব কিছুর দাম বেশি, প্রোডাকশন প্রাইস বেড়ে যাবে আর প্রোডাকশন রেট কমে যাবে। তো এই সকল জিনিসগুলোর কারণে কোম্পানির হচ্ছে তুলনামূলক লাভ কমে যাবে। গত বছর যতটুকু প্রোডাকশন করা হয়েছে বা যতটুকু সেল করা হয়েছে, তার থেকে কম সেল করা হবে এবং মুনাফার পরিমাণও তার থেকে কম আসবে। কারণ হচ্ছে মানুষ তার কনজামশনকে কমিয়ে দিয়েছে ইনফ্লেশনের কারণে। আচ্ছা, এখন সেটা বাংলাদেশে ইম্প্যাক্ট কিভাবে পড়লো, বাংলাদেশে ইম্প্যাক্ট পড়ার কারণটা কি। যেহেতু ইনফ্লেশনের কারণে ডলারের রেট এখন বাংলাদেশের টাকার মানের তুলনায় বেড়ে গিয়েছে। যে যে ডলার হচ্ছে আজ থেকে প্রায় 5-6 মাস আগেও 88-87 টাকা এরকম বা 89 টাকা ছিল, এখন হচ্ছে প্রায় 94-95 টাকার কাছাকাছি চলে গিয়েছে। এখন বাংলাদেশে ইম্প্যাক্ট পড়ার মেইন কারণ হচ্ছে, একটা কোম্পানি, বাংলাদেশি কোম্পানি যদি কোনো কিছু ইম্পোর্ট করে বা একটা প্রোডাক্ট বাইরে থেকে আনতে যায়, তাহলে এখানে বেশি পরিমাণ টাকা দিয়ে কম পরিমাণ ডলার পাচ্ছে এবং কম পরিমাণ প্রোডাক্ট আনতে হবে। তো যেটা একটু আগে বলছিলাম যে প্রোডাকশন কস্ট বাংলাদেশের কোম্পানিগুলো বেড়ে যাবে। আর বাইরে যারা এক্সপোর্ট করে বাংলাদেশি, যেমন টেক্সটাইল সেক্টরটা আমরা যদি বলি, যে টেক্সটাইল সেক্টর হচ্ছে সব থেকে বেশি ইম্পোর্ট করে থাকে, তো তারা হচ্ছে এক্ষেত্রে একটা ফল হবে বা সেলের যে ব্যাপারটা, এই ক্ষেত্রে একটা ফল আসার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে টেক্সটাইল সেক্টর মেইনলি সেল করে থাকে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে এবং হচ্ছে ইউএসএতে, মেইনলি ইউএসএর মার্কেট, কানাডার মার্কেট আর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। তো এই জায়গাগুলোতে ডলারের যে ইনফ্লেশন হওয়ার কারণে পারচেসিং পাওয়ার কমে যাবে। পারচেসিং পাওয়ার কমে গেলে তারা হচ্ছে পারচেস অর্ডার কম দিবে, বাংলাদেশের কোম্পানিদের পারচেস অর্ডার কম দিবে। তো পারচেস অর্ডার কম দিলে আপনার তুলনামূলক অর্ডার কম পাবে এবং বাংলাদেশি কোম্পানিগুলো তুলনামূলক অর্ডার কম পেলে তাদের যে মুনাফার পরিমাণ সেটা কিছুটা কমে যাবে। এই কমার কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিছুটা নাজুক অবস্থার মধ্যে আছে। নাজুক বলতে খুবই দুর্বল অবস্থা এমনটা না, তবে অস্থিরতার মধ্যে আছে। আর এটা সকল দেশের মধ্যে একটা তুলনামূলক অস্থিরতা আছে। তবে খুব একটা যে ভয়ের ব্যাপার জিনিসটা এমন না, বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী, আমরা যা জানি। আর আমরা তা দেখতে পাই, আমাদের এমনকি অনেক বড় বড় মেগা প্রজেক্টও চলতেছে।
আচ্ছা, এখন আমরা আলোচনা করব আমাদের হচ্ছে চার্ট নিয়ে। তো এর আগের যে আলোচনা ছিল ওই আলোচনার মধ্যে শর্ট বা সামারি যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে যখন ইনফ্লেশন রেটটা ওভারঅল ঠিক হয়ে আসবে ডলারের, তখন দেখা যাবে যে পরিস্থিতিটা অনেকটা ঠিক হয়ে গিয়েছে, পরিস্থিতি অনেকটা পরিবর্তন হচ্ছে বা ঠিক হয়ে যাচ্ছে। আর যদি এইভাবে ইনফ্লেশনটা বাড়তে থাকে বা এরকম অস্থিরতা থাকে, মার্কেটেও এরকম অস্থিরতা হওয়ার সম্ভাবনা আছে, কারণ সব কিছুর একটা ইম্প্যাক্ট পড়বে, যেহেতু আমাদের হচ্ছে রপ্তানি আমদানির তুলনায় রপ্তানি কম, আর রপ্তানি কম হলে আমদানি যদি বেশি হয় সেই ক্ষেত্রে হচ্ছে ডলারের রিজার্ভ যদি কমতে থাকে, ব্যবসায়ের এইভাবে ওভারঅল যে বিভিন্ন অপারেশনস, এই অপারেশনসেরগুলোর মধ্যেও বাধা আসবে বিভিন্ন ধরনের, এগুলো আরও অনেক আলোচনা। তো যাই হোক, আপাতত এইটুক। আর দ্বিতীয় যে জিনিসটা আমরা চার্ট নিয়ে অ্যানালাইসিস করব, চার্ট নিয়ে যদি আমরা একটু দেখি যে চার্ট মোটামুটি 8 মাস যাবত এখান থেকে শুরু করে প্রায় অক্টোবর 2021-এর অক্টোবর থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই সময় পর্যন্ত ডাউন ট্রেন্ডে আছে। আর ডাউন ট্রেন্ডটা হচ্ছে খুব ভালো মতো হয়েছে, যেটা একেবারে হয়নি যে মানুষকে হচ্ছে নিঃস্ব বা ফতুর করে দিবে। মানুষ যারা বিনিয়োগকারী ছিল তারা হচ্ছে একটা চান্স পেয়েছে। কেউ যদি এই পিকের মধ্যে ইনভেস্ট করে থাকে, একটা নির্দিষ্ট সময় পর সে হচ্ছে সেটা সেল করার সুযোগ পেয়েছে। ধরলাম সে এই পজিশনে বা এখানে সেল করলো, তো সেল করার পর সে যদি বাই সেলও করে, এখানে হচ্ছে বারবার আমরা দেখতে পাচ্ছি যে একবার হচ্ছে নিচে নেমেছে, আরেকবার উপরে উঠেছে, নিচে নেমেছে, উপরে উঠেছে। তো মোটামুটি এইভাবেও যদি একটু সেল বাই করে থাকে, সে হচ্ছে কিছুটা ব্যাকআপ বা একটা রিকভারি জোন পেয়েছিল। রিকভারি জোন পাওয়ার কারণে তার লসটা কিছুটা বেঁচে মানে কম হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে, যারা সমস্ত যে বিনিয়োগ যারা এই জায়গায় ইনভেস্ট করে ফেলেছে একবারে, তো তারা মোটামুটি একটু আটকে ছিল, আর স্টপ লস না দেওয়ার কারণে একেবারে 1200 পয়েন্ট মার্কেট ডাউন হয়েছে, এই পর্যন্ত আটকে আছে। আচ্ছা, এখন আসি যে মার্কেটের এই মুভমেন্টটা যেটা হচ্ছে ডাউন ট্রেন্ডে আছে, এটা কি অস্বাভাবিক নাকি? তো আমার ব্যক্তিগত মতামত যদি আমি বলতে চাই, আমি বলবো না যে মার্কেট হচ্ছে অস্বাভাবিক একটা আচরণ করতেছে। এটার পিছনে কারণ হচ্ছে, অস্বাভাবিক আচরণ না হওয়ার পিছনে কারণ হচ্ছে যে মার্কেট বিগত 6 মাসে, এই 8 মাসের 6 মাস আগে 2021-এর এপ্রিল থেকে 2021-এর অক্টোবর পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ডে ছিল। তো আপ ট্রেন্ডে থাকার কারণে দেখা গিয়েছে যে কিছুটা সাময়িক বা 8 মাসের মতো একটা ডাউন ট্রেন্ড আসছে। 2000 পয়েন্ট হচ্ছে প্লাস হয়েছে এবং 1200 পয়েন্ট এখানে আবার মাইনাস হয়েছে। তো আমরা বলতে পারি মার্কেট মোটামুটি কিছুটা ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসছে বা চলে এসেছে। মার্কেট কিছুটা ইকুইলিব্রিয়াম পজিশনে চলে এসেছে। আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখব যে এই পজিশনে একটা শেয়ারের প্রাইস যা ছিল, এই পজিশন অর্থাৎ 2021 সালের এপ্রিল মাসে, অথবা আমরা যদি এই পজিশনে ধরি, একটা শেয়ারের যে প্রাইস ছিল বর্তমানে ওই শেয়ারের প্রাইসটা কাছাকাছি পর্যায়ে আছে, না নামলেও। তো মোরাল অফ দ্য স্টোরি যে জিনিসটা হচ্ছে যে মার্কেট হচ্ছে অস্বাভাবিক আচরণ করতেছে না। এখন হচ্ছে আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে মার্কেট এরকম আরও কতদিন থাকতে পারে বা কি করতে পারে। চার্ট অ্যানালাইসিস যদি আমরা করি, সেই হিসাবে একটু দেখার চেষ্টা করব আমরা উইকলি বেসিসে, যে তাহলে আমরা একটা মোটামুটি ক্লিয়ার আইডিয়া পেয়ে যাব। আমরা উইকলি বেসিসে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে একটা সাপোর্ট জোন মোটামুটি আছে। এখানে একটা সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি, এই যে সাপোর্ট জোনটা, এই জোনটাকে মোটামুটি সাপোর্ট জোন বলা যেতে পারে। এই জোনটাকে হচ্ছে আমরা সাপোর্ট জোন বলতে পারি। মার্কেটের একটা সাপোর্ট জোন এখান থেকে নিয়ে, এই পজিশন থেকে নিয়ে এই পজিশন পর্যন্ত সাপোর্ট জোন আমরা বলতে পারি। তাহলে এটার যদি দেখার চেষ্টা করি, 5915, 5900 থেকে 6100, এই 200 পর্যন্ত একটা সাপোর্ট জোন বলতে পারি। এবং এরপর মার্কেট কিছুটা মুভ ব্যাক করতে পারে বা উপরের দিকে উঠতে পারে। এখন উপরের দিকে মার্কেট উঠার সম্ভাবনা কতটুক বা পসিবিলিটি কেমন, এই ব্যাপারটা হচ্ছে ব্যক্তিগত মতামতের উপর ডিপেন্ড করতেছে।
আমি কোনো সম্ভাবনা বা পসিবিলিটি দিব না, কিন্তু আমার ভ্যালিড যে রিজন, যেটা আমার মনে হয় যে মার্কেটটা কিছু উপরের দিকে উঠবে, এটার যে কারণ হতে পারে, আমি টোটালি এটা সাপ্লাই এবং ডিমান্ডের ওপর বেস করে বলবো। সাপ্লাই এবং ডিমান্ডের উপর বেস করে বলবো এক। আরেকটা দ্বিতীয় যে জিনিস, এটার সাথে আমি রিলেট করার চেষ্টা করব যে মার্কেটের যে বর্তমান ডিভিডেন্ড পিরিয়ড, ডিমান্ড জোনটা ক্যান ক্রিয়েট হবে, সাপ্লাই জোনটা ক্যান শেষ হবে। বর্তমান ডিভিডেন্ড পিরিয়ড যেটা আমরা দেখতে পাচ্ছি, সামনে আমাদের হচ্ছে জুলাই মাস শেষ, ইয়ার এন্ডিং হয়ে গেছে জুন মাসে, কি অগস্ট, তারপর হচ্ছে সেপ্টেম্বরে হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে তাদের ডিভিডেন্ড ঘোষণা করে, ইপিএস ঘোষণা করে। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে বিগত বছরের তুলনায় আমরা যে কোনো শেয়ার বা এখানে হচ্ছে কোম্পানিতে যদি যাই, টপ 10 বা যে কোনো ইয়ের মধ্যে যাব, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখব যে শেয়ারগুলো তাদের গত বছরের তুলনায় এই বছর, চলতি বছর যেটা হচ্ছে জুন মাসে শেষ হয়েছে, ইয়ার এন্ডে ভালো পারফরমেন্স করেছে, ভালো ফলাফল দিয়েছে, মুনাফার পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়েছে। আর এই কারণে আমরা বলতে পারি যে এই একটা কারণ হতে পারে যেটা ডিভিডেন্ডের মধ্যে একটা পজিটিভ রেজাল্ট দিবে। অনেক কোম্পানি যারা গত বছর ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি, এই বছর ডিভিডেন্ড ঘোষণা করবে এবং ক্যাশ ডিভিডেন্ডও দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে টেক্সটাইল কোম্পানিগুলোর মধ্যে ম্যাক্সিমাম কোম্পানি ভালো ফলাফল করেছে। তো দেখা যাবে যে তারা যদি ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে বা তারা ডিভিডেন্ড বা ইপিএস যদি ভালো আসে, তো এই ক্ষেত্রে সাপ্লাই জোনটা শেষ হয়ে যাবে এবং ডিমান্ড জোনটা বাড়বে। ডিমান্ড জোন বাড়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে যে ডিভিডেন্ড যদি ঘোষণা করা হয়, বি ক্যাটাগরির কোম্পানি দেখা যাবে এ ক্যাটাগরিতে চলে গেছে অনেক কোম্পানি, আর এটা হচ্ছে মেজরিটি কেসে হবে। মাইনরিটি কেস ডিফারেন্ট থাকতে পারে, মেজরিটি কেসে হচ্ছে ইমপ্রুভমেন্টের দিকে দেখা যেতে পারে, ডিভিডেন্ডের ব্যাপারটা এমন হতে পারে। তো এই একটা পজিটিভ নিউজের কারণে আমার ধারণা যে ডিমান্ড জোন ক্রিয়েট হবে, মানুষ হচ্ছে তখন ইনভেস্ট করার ক্ষেত্রে আগ্রহী থাকবে, কারণ সামনে ডিভিডেন্ড পাবে, শেয়ার প্রতি 1 টাকা 50 পয়সা 2 টাকা, যাই হোক, ক্যাশ ডিভিডেন্ড বা স্টক ডিভিডেন্ড যেটাই হোক। তবে এই পজিটিভিটি থাকার কারণে বা পজিটিভ একটা মুভমেন্ট থাকার কারণে শেয়ারের ক্যাপিটাল গেইনেরও একটা পসিবিলিটি থাকে। তো এই ক্যাপিটাল গেইনের জন্য অনেকে হচ্ছে ইনভেস্ট করে থাকে বা আপনার ডিভিডেন্ডের জন্য ইনভেস্ট করে থাকে। তো এই জিনিসগুলোর কারণে দেখা যাবে যে ডিমান্ড জোনটা বাড়বে, সাপ্লাই জোনটা শেষ হবে, আর ডিমান্ড জোনটা বাড়ার ফলে আমরা এখানে সাপোর্টটা পেতে পারি, আর এইটা মুভ ব্যাক করতে পারে, কারণ তখন মার্কেটে মানি ফ্লো বাড়ার সম্ভাবনা আছে। তার সাথে সাথে ইনভেস্টমেন্ট, যেটা বড় বড় যে কোম্পানি বা বড় বড় যে ইনভেস্টর, তাদের ইনভেস্টমেন্ট বাড়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে মার্কেট বর্তমান পরিস্থিতিতে একটা নির্দিষ্ট জোনে চলে আসছে, যেটা প্রায় 1200 পয়েন্ট, 7300 থেকে 6100 পর্যন্ত। 1200 পয়েন্ট হচ্ছে সাইড লাইনে ছিল বা 1200 পয়েন্ট ডাউন ট্রেন্ডে ছিল। 1200 পয়েন্ট হচ্ছে এটা মুভ ব্যাক করার পর আমরা বলতে পারি যে হ্যাঁ, এখন হচ্ছে একটা সময় যেটা হচ্ছে ডিমান্ড জোন ক্রিয়েট করে সেটা আবার কিছুটা উপরের দিকে চলে যেতে পারে, আর এর ফলে দেখা যাবে যে এই যে ডাউন ট্রেন্ডটা শেষ হওয়ার সম্ভাবনা আছে। তো আশা করি আপনাদের হচ্ছে কিছুটা উপকারে আসবে, যতটুকু হচ্ছে আমি নলেজ শেয়ার করতে পারলাম। আর এখানে হচ্ছে কোনো সেল বাই সিগন্যালের কোনো বা সাজেশন দেওয়া হয়নি, আমি আমার ব্যক্তিগত মতামত জানিয়েছি। আর এটা টোটালি চার্ট অ্যানালাইসিসের উপর এবং হচ্ছে বর্তমান যে বিশ্ব পরিস্থিতি, ওই বিশ্ব পরিস্থিতির উপর ভিত্তি করে। আর রিকোয়েস্ট করব যে আমার অ্যানালাইসিসের উপর বা আমার হচ্ছে ভিডিওর ইনফরমেশনের উপর ভিত্তি করে আপনি হচ্ছে কোনো সেল বাই করবেন না, এটা হচ্ছে আমার এখান থেকে একান্তই রিকোয়েস্ট করা হলো। তো আশা করি সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।